Assalamualaikum everyone. So সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন. Alright, this is Imran Hussain from Australia, and today I'm going to actually talk about what amount of money we should carry before moving in Australia. So in this video, I'm going to actually tell you each and everything in details that what would be our backup plan to come in Australia. Like there are so many people, they are telling us that we should take around 6 month backup plan, we should take the money like so that we can survive for 2 months, 3 months, or there are so many myths. So I'm going to actually clarify all the things. So আজকের এই ভিডিওতে মূলত আমি কথা বলতে যাচ্ছি পার্টিকুলারলি একটা টপিক নিয়ে, যে টপিকটা নিয়ে আমাদের অনেক ধরনের ভুল ধারণা আছে. কিছু কিছু ফ্রেন্ড আমাদেরকে বলে আমাদের 6 মাসে ব্যাকআপ প্ল্যান নিয়ে আসা উচিত, কিছু কিছু ফ্রেন্ড আমাদেরকে বলে আমাদের জাস্ট কোনো ধরনের ব্যাকআপ নিয়ে না নিলেও চলবে, এখানে জাস্ট আসলেই হবে, এখানে আসার পরপরই আমরা জব পেয়ে যাবো, দেন হচ্ছে আমরা সবকিছু কিন্তু সুন্দরভাবে চালাতে পারবো. কিন্তু না, আজকের এই ভিডিওতে মূলত আমি সব বিষয়গুলো ক্লিয়ার করতে যাচ্ছি. অলরাইট, সো উইদাউট ফার্দার অ্যাডু লেটস ডাইভ ইনটু দ্য ভিডিও. সো আজকের এই যে ভিডিওটাকে আমি 3টা ক্যাটাগরিতে ভাগ করব. প্রথম ক্যাটাগরি হচ্ছে যখন আপনি নতুন অস্ট্রেলিয়াতে আসছেন, দ্বিতীয় ক্যাটাগরি হচ্ছে যখন দ্বিতীয় মাসে আপনার কেমন ধরনের খরচ হতে পারে, তৃতীয় মাসে আপনার কেমন ধরনের খরচ হতে পারে, আর এর মধ্যে প্রথম মাসের যে খরচটা সেটা কত হতে পারে, কত মাসের ব্যাকআপ আমাদের নিয়ে আসা উচিত, সবকিছু নিয়ে মূলত আজকের এই ভিডিওটা হতে যাচ্ছে. সো চলুন কথা বলা যাক ক্যাটাগরি নাম্বার 1 বা টপিক নাম্বার 1, অ্যান্ড দ্যাট ইজ দ্য ফার্স্ট মান্থ. সব থেকে ক্রুশাল মান্থ হচ্ছে প্রথম মাসটা, আর প্রথম মাসটা খুবই খুবই টাফ আমাদের জন্য, স্পেশালি যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্টস, কজ দেয়ার আর সো মেনি প্রেশারস দ্যাট উই হ্যাভ টু টেক ওয়েন উই উইল কাম হিয়ার ফর দ্য ফার্স্ট মান্থ. প্রথম মাসে আমাদের জন্য অনেকটা টাফ হতে যাচ্ছে, কারণ আমাদের অনেক ধরনের প্রেশার নিতে হবে, আমাদের মেন্টালি অনেক ধরনের প্রিপারেশন নিতে হবে. সো আর প্রথম মাসে কিন্তু খরচটা একটু বেশি হবে. এটা হচ্ছে একটা কমন নলেজ যে আপনি পৃথিবীর যে কোনো জায়গাতে যান না কেন, প্রথম মাসে কিন্তু সব থেকে বেশি খরচ হয়, এবং সেই খরচটা কত হতে পারে সেটা নিয়ে এখন কথা বলা যাক. অলরাইট, প্রথম মাসে সব থেকে বেশি টাকা যেই জায়গাটিতে যায় সেটা হচ্ছে বাসা ভাড়ায়. কারণ হচ্ছে আমাদেরকে অ্যাডভান্স পে করতে হয়, তারপর হচ্ছে আমাদেরকে বাসা ভাড়াটাও দিতে হয় উইদাউট গেটিং এনি জব. আমরা কিন্তু এটা নিয়ে খুব প্যারা খাই যে আসলে কোনো ধরনের জব নাই, কীভাবে আমরা বাসা ভাড়া দিব. ওকে, বাসা ভাড়াতে কত যাবে? আমি যে বাসাতে থাকছি সেই বাসাতে সিঙ্গেল রুম, সেই বাসাতে আমার যাচ্ছে অ্যারাউন্ড $740, $740 করে. আপনার ক্ষেত্রে আমি ধরে নিলাম $700, হ্যাঁ, অল অ্যাভারেজ. আবার এটা হচ্ছে ডিপেন্ড করে আপনার সাভার, দেন হচ্ছে সিটি, দেন হচ্ছে কোন লোকেশনে আপনি থাকতেছেন, ওইটার উপর ডিপেন্ড করে কিন্তু বাসা ভাড়াটা ভ্যারিয়েশন হতে পারে. তো আমি অ্যাভারেজ ধরে নিলাম $700 আপনার পার মান্থলি বাসা ভাড়া দিতে হবে. মাসে কিন্তু আপনাকে $700 দিতে হবে, এর পাশাপাশি আপনাকে $700 বন্ড দিতে হবে. এখন বিভিন্ন ধরনের ল্যান্ডলর্ড বিভিন্ন ধরনের রুলস করে রাখছে, অনেক জায়গাতে আপনাকে সাইন করতে হবে, কন্ট্রাক্টে যেতে হবে, 6 মাস থাকতে হবে বা 1 বছর থাকতে হবে. সো এটা একটু দেখে আপনি মূলত বাসাটা কনফার্ম করবেন. আর এটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ, যে ফার্স্ট হচ্ছে থাকার জায়গাটা নিশ্চিত করা. তারপরে যে জিনিসটাতে আপনার টাকা লাগবে সেটা হচ্ছে আপনার মিল, মানে খাওয়া দাওয়াতে, কারণ এটা যেহেতু নতুন দেশ, এখানে কিন্তু আপনি কোনো কিছু চিনেন না. সো এখানের যে খাবার দাবার এগুলোর কিন্তু দাম অনেক বেশি, দিস আর সো এক্সপেন্সিভ. সো আপনার কিন্তু ওই ধরনের মেন্টালিটি রাখতেই হবে. বাংলাদেশে যে ধরনের টাকা আমরা খরচ করে আসছি, যে জিনিসগুলো আছে আশেপাশে ওই জিনিসগুলোর উপর, এখানে কিন্তু ওই মেন্টালিটি রাখলে হবে না. কারণ সেম জিনিসটা বাংলাদেশে $1, এখানে এসে আপনি দেখবেন যে ও গস এত টাকা কেন. আর প্রথম মাসে একটা জিনিস প্রবলেম ফেস করবেন, সেটা হচ্ছে প্রত্যেকটা জিনিস বাংলাদেশের টাকাতে রূপান্তর করা. আই মিন হচ্ছে এটা $5, ওকে, $5 বাংলাদেশ টাকায় কত হয়, এই জিনিসটা কিন্তু আপনি এটা অলরেডি করে ফেলবেন এখানে আসার পর. ওকে, মিলে ধরলাম আমি টোটাল $400 খরচ হলো. সো 1400 প্লাস হচ্ছে 400, তাহলে আমাদের $1800 কিন্তু এখানে নেই প্রথম মাসে. কিন্তু যেন হচ্ছে কেনাকাটা, যেহেতু নতুন জায়গা, আপনার হাঁড়ি পাতিল কিনতে হবে, আপনার যেই কিচেন ইকুইপমেন্টগুলো আছে সেগুলো কিনতে হবে, ওইগুলোর জন্য আমি ধরে নিলাম আরও $300 খরচ হবে. তারপরে যে জিনিসটা আসে সেটা হচ্ছে ট্রান্সপোর্টেশন কিন্তু একটা কস্ট লাগে. আপনি ট্রেন থেকে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবেন, দেন উবার ইউজ করবেন, অনেক সময় দেখা যাবে আপনি একটু ঘুরতে যাবেন. প্রথম মাসটাই কিন্তু এরকম হয় যে বিভিন্ন ধরনের জায়গাতে একটু ভিজিট করা, একটু চিলে থাকা, সো ওই সময় কিন্তু এই খরচটা একটু বেশি লাগে. সো ট্রান্সপোর্টেশনের জন্য আমি $100 থেকে $150 ধরে নিলাম. আর এডিশনাল কিছু খরচ হতে পারে. এই এডিশনাল খরচের মধ্যে আমি দুটো জিনিস কথা বলবো. একটা হচ্ছে আপনার যদি ব্র্যান্ড নিউ কোনো মোবাইল না থাকে, অবশ্যই আপনার একটা মোবাইল লাগবে. সেটা অনেকেই দেখি যে এখানে আসার পর iPhone 15 Pro Maxটা নিয়ে নেয়, ওই জন্য হচ্ছে আপনাকে $100 ইনস্টলমেন্টে দিতে হবে, আর প্রত্যেক মাসে হয়তো বা ওই প্ল্যান অনুযায়ী আপনাকে পে করতে হবে. তো ধরে নিলাম যে মোবাইল ফোনের জন্য আপনার গেলো $100. তারপর হচ্ছে আপনার ডেফিনেটলি আপনাকে সার্ভাইভ করতে হবে. সার্ভাইভ করার জন্য কী করতে হবে? প্রথম এসে এখানে উবার করতে হবে. ডেফিনেটলি উবার করতে হবে. উবারের জন্য কী দরকার হয়? একটা গাড়ি দরকার, আর না হচ্ছে আপনার একটা সাইকেল দরকার. আমি যেটা করেছি, একটা সাইকেল ভাড়া নিয়েছি. এই সাইকেলের ভাড়া আমাকে দিতে হচ্ছে প্রত্যেক মাসে $400 করে. ওকে, সো এই হচ্ছে আমার প্রথম মাসের যে খরচ, যে আমি ইচ অ্যান্ড এভরিথিং যা করেছি প্রথম মাসে, এই খরচগুলো আপনাকে বললাম. সো নাম্বার 1 হচ্ছে বাসা ভাড়া, আমাকে খরচ দিতে হয়েছে $1400 প্রথম মাসে, মিলে দিতে হয়েছে আমাকে $400. দেন কেনাকাটায় আমাকে দিতে হয়েছে $300. তারপর হচ্ছে ট্রান্সপোর্টেশনে হচ্ছে আমার 100 থেকে 150.
দেন আমার একটা মোবাইল নিতে হয়েছে, এটার জন্য হচ্ছে 100, এখনও প্রত্যেক মাসে 100 করে দিচ্ছি। আর লাস্ট যে জিনিসটা সেটা হচ্ছে সাইকেল ভাড়ার জন্য আমাকে দিতে হচ্ছে $400। তো সব কিছু মিলিয়ে প্রথম মাসে আমার খরচ হয়েছে $2700। আমার জাস্ট প্রথম মাসে খরচ হয়েছে। সো আমি নিয়ে আসছিলাম $3300। তো 2700 কিন্তু অলরেডি শেষ। বাট মনে রাখবেন যে $700 আপনি বন্ড দিয়েছেন, সেটা কিন্তু আপনি বাসা চেঞ্জ করার সাথে সাথে আবার পেয়ে যাবেন। সো ওই দিয়ে কিন্তু আমার এটা সেভিংস থাকলো। তারপর হচ্ছে সাইকেলের জন্য আপনাকে $200 বন্ড দিতে হবে, ওটা কিন্তু আপনি পেয়ে যাবেন। ওকে, সো ওই 700 এবং 200 $900 কিন্তু অলরেডি সেভ। আর বাকিটা আমার খরচ হয়েছে। এর মধ্যে হচ্ছে উবার করে আমি বাকি টাকাটা তুলে ফেলেছি, উবার করে বাকি জিনিসগুলো দিয়েছি। এবার কথা বলা যাক দ্বিতীয় মাসের কথা। দ্বিতীয় মাসের জন্য তো বাসা ভাড়া সেমই থাকবে। তারপর হচ্ছে মিলের টাকাটাও একটু বাড়বে হয়তো বা কমবে, ডিপেন্ড করে আপনি কোন ধরনের খাবার খেতে পছন্দ করেন। তারপর হচ্ছে আদার্স ধরলাম $200 খরচ লাগতে পারে। সো দ্বিতীয় মাসে অ্যারাউন্ড আপনার 1200 থেকে $1300 খরচ হতে পারে আর কি। আর তৃতীয় মাসে সেম বাসা ভাড়া, মিল, আদার্স সব কিছু মিলিয়ে ধরলাম আরও আপনার লেস অ্যামাউন্ট অফ মানি আপনি হচ্ছে খরচ করতেছেন। এটা ডিপেন্ড করবে হ্যাঁ আপনার উপর, যে আপনি কিভাবে কখন কোন জায়গায় ফাইন খেয়ে ফেলেন তাও তো বলা যায়। সো এই হচ্ছে মূলত খরচ। সো আমি ব্যাকআপ হিসেবে নিয়ে এসেছিলাম $3300, বাট আপনাদেরকে রেকমেন্ড করবো অ্যাটলিস্ট আপনারা 3 থেকে 4 মাসের ব্যাকআপ প্ল্যান নিয়ে আসবেন। হ্যাঁ, কারণ হচ্ছে আপনি জব পাবেন কি পাবেন না তার কিন্তু কোনো গ্যারান্টি নাই। যেমন আমি এখনো জব পাইনি, আমার হচ্ছে অলরেডি 3 মাস চলতেছে, আমি জব খুঁজতেছি, সিভি জব করতেছি, এখনো জব পাইনি। সো বাংলাদেশে কোনো ভাইয়ারা বা কোনো ভাইয়ারা যদি আমার কথা বুঝে থাকেন যে আমি জব ছাড়া এখন চলাফেরা করতেছি, পারলে একটা রেফারেন্স কিন্তু আমার জন্য দিয়ে দিবেন। সো আমি এবার আপনাদেরকে বলবো আপনাদের কত টাকা নিয়ে আসা উচিত। সো অ্যাটলিস্ট $4,000 থেকে $7,000, অ্যাটলিস্ট $4,000 থেকে $7,000। আমি জানি যে এটা অনেক বেশি অ্যামাউন্ট হয়ে যায় আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির ছেলেদের জন্য, বা গরিব গরিব ফ্যামিলির ছেলেদের জন্য, বা বড়লোকদের জন্য তো এটা ইজি হবে। বাট অ্যাটলিস্ট আপনাকে যদি ভালোভাবে সার্ভাইভ করতে হয় তাহলে $4,000 থেকে $7,000 আপনার সাথে করে নিয়ে আসা উচিত। এই জিনিসটা মাথায় রাখবেন। এখন এরকম দেখা গেছে যে কেউ 1 মাসের ব্যাকআপ প্ল্যান নিয়ে আসছে, তারপরে সে সার্ভাইভ করতে পারছে কারণ অলরেডি জব পেয়ে গেছে। এখন এই সবগুলো জিনিস কিন্তু ডিপেন্ড করে আপনার উপর, যে আপনার কোনো ব্যাকআপ আছে কি না অস্ট্রেলিয়াতে অলরেডি। যেমন আমার কেউ নাই, হ্যাঁ, আমি হচ্ছে একা আসছি এখানে, জানা হচ্ছে কয়েকটা ফ্রেন্ড পাইলাম, ওকে, বড় ভাইয়া পেলাম, জাস্ট একটু কথা হয় আর নর্মালি, আর তেমন কোনো কিছু বলা হয় না। তো আমি এখন কিন্তু জব পাইনি। এমন দেখা যায় অনেকের বাবা মা থাকে, অনেকের আত্মীয় স্বজন অস্ট্রেলিয়াতে থাকে, ওকে, তাদের জন্য তো আর বাসা ভাড়ার খরচটা লাগতেছে না, তাদের জন্য যে আদার্স যে এক্সপেন্সেসগুলো ওইগুলো কিন্তু লাগতেছে না। সো তাদের ক্ষেত্রে কিন্তু ভিন্ন হবে। হ্যাঁ, অনেকে দেখা যায় আসার পর হচ্ছে ভাইয়াদের রেকমেন্ডের সাথে সাথে জব পেয়ে যায়, তার ক্ষেত্রে কিন্তু আবার ভিন্ন হবে। আমি জাস্ট তাদের জন্য বলছি, ধরে নেন আপনার কেউ নেই অস্ট্রেলিয়াতে, আপনার কেউ নেই, আপনি একা আসবেন, একাই সব কিছু করবেন। সো তাদের জন্য মূলত এই কথাটা অ্যাটলিস্ট এই অ্যামাউন্টটা নিয়ে আসবেন। সো $4,000 থেকে $7,000-কে যদি আমরা বাংলাদেশি টাকায় কনভার্ট করি তাহলে এটা হবে 3,20,000 থেকে আপনার 5,50,000 টাকার মতো। হ্যাঁ, 3,20,000 থেকে 5,50,000 টাকার মতো আপনি ব্যাকআপ প্ল্যান হিসেবে সাথে করে নিয়ে আসবেন। কারণ এখানে ইজি, হ্যাঁ, আপনি চাইলে কিন্তু যেই এক্সট্রা অ্যামাউন্টটা আপনার সেভিংস থাকবে ওটা কিন্তু আপনি জব পাওয়ার পর আপনার বাসায় পাঠিয়ে দিতে পারেন যে আমার এই টাকাটা দরকার নেই, তুমি এটা রেখে দাও। হ্যাঁ, সো কিন্তু এরকম কিছু করবেন না যে আপনি এখানে আসলেন তারপর হচ্ছে বাসা থেকে আনতেছেন, তাহলে এই জিনিসটা একটু কেমন জানি দেখায়। হ্যাঁ, একটা ভালো একটা কান্ট্রিতে, টপ ক্লাস কান্ট্রিতে আপনি আসছেন, দেন প্রত্যেক মাসে মাসে আপনি হচ্ছে বাসা থেকে টাকা আনতেছেন। সো এই জিনিসটা ভালো দেখায়। আপনি বেশি করে নিয়ে আসবেন, পরবর্তীতে হচ্ছে বাসাতে এক্সট্রা টাকাটা পাঠিয়ে দিবেন। সো এটা হচ্ছে ভালো হয় আর কি। সো এই জিনিসগুলো কিন্তু অবশ্যই আপনি মাথায় রাখবেন। হুটহাট কেউ একজন বললো আপনাকে কোনো টাকাই আনতে হবে না, আপনি দেন আসলেন, দেন সার্ভাইভ করতে পারলেন না, পরবর্তীতে আপনার ইউনিভার্সিটি প্রেশার সবকিছু প্রেশার মিলে কিন্তু আপনি একটা ডিপ্রেশনে চলে যাবেন, এরকম যেন না হয়। হ্যাঁ, এই জিনিসটা মাথায় রেখে দেন হচ্ছে অস্ট্রেলিয়াতে আসবেন। অ্যান্ড আই উইশ ইউ অল দ্য বেস্ট, যে আপনারা যারা যারা অস্ট্রেলিয়ার জন্য এখন অ্যাপ্লাই করেছেন সবাই ভিসা পাবেন ইনশাল্লাহ। কোনো একদিন আমার এই ইউনিভার্সিটি ক্যাম্পাসে, আমি বর্তমানে ইউনিভার্সিটি ক্যাম্পাসে আছি, দেখা হবে, কথা হবে, অনেক ধরনের ইনফরমেশন শেয়ার করব। আর হচ্ছে আমি সামনে আরো অনেক ধরনের এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব যেগুলো আপনাদের অনেক বেশি হেল্পফুল হবে আর কি। ইন সামারি আমি যেটা বলতে চাচ্ছিলাম যে প্রথম মাসে একটু বেশি খরচ হবে, লনলি ফিল হবে, তারপর হচ্ছে অনেক ধরনের ডিফিকাল্টিজের মধ্যে দিয়ে যাবেন, বাট আপনাকে স্ট্রং থাকতে হবে। দ্বিতীয় মাসে খরচটা একটু কমে আসবে, কারণ হচ্ছে প্রথম মাসের মতো অত বেশি খরচ হবে না, আপনি অলরেডি অনেক কিছু কিনে ফেলবেন। তৃতীয় মাসে যে জিনিসটা আস্তে আস্তে নিচে নামবে, আর তারপর জব পাওয়ার পর থেকে তো সবকিছু আস্তে আস্তে ইজি হয়ে যাবে আর কি। সো ডোন্ট ওয়ারি, সবাই কিন্তু এখানে আসে, আসার পর কিন্তু সার্ভাইভ করে কেউ কিন্তু দেশে চলে যায় না। হ্যাঁ, একটা জিনিস খেয়াল রাখবেন, যে কোনো ফ্যামিলি থেকে এখানে আসে না কেন, এট দ্য এন্ড অফ দ্য ডে তারা কিন্তু সার্ভাইভ করে। তারা যদি সার্ভাইভ করতে পারে, আপনি কেন সার্ভাইভ করতে পারবেন না? ইনশাল্লাহ আল্লাহ যদি আপনার রিজিক রেখে থাকে, হ্যাঁ, আল্লাহ তাআলার উপরে তো বিশ্বাস আছে, তাই না? আল্লাহ তাআলা যদি আপনার রিজিক এই অস্ট্রেলিয়াতে রেখে থাকে, দেন হচ্ছে
অনেক ওয়েতেই আপনি এখানে চলে আসবেন অটোমেটিকলি। হ্যাঁ, আপনি যদি না আসতে চান তারপরে আপনি এখানে আসতে হবে। আর যদি আপনার রিজিক যদি অস্ট্রেলিয়াতে না থাকে, তাহলে আপনার যত কোটি টাকাই থাকুক না কেন, আপনার যত অ্যামাউন্টই থাকুক না কেন, এটা কিন্তু কোনো ম্যাটারই করে না, কারণ রিজিক নাই এখানে। তো আপনি যদি এখানে আসেনও, তারপর হয়তো বা কোনো কারণে আপনাকে আবার চলে যেতে হবে আর কি। যেখানে যার রিজিক সে সেখানেই যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন যেন একটা জব পেয়ে যায়। আর আপনারা পারলে একটা রেকমেন্ডেশন করবেন যেন আমার একটা জব হয়ে যায়। আল্লাহর প্রতি বিশ্বাস রাখবেন, বাবা মাকে একটু সময় দেন, কারণ বাবা মার যে অভাবটা সেটা এখানে আসলে বুঝবেন আসলে যে বাবা মা মানে কোন জিনিসটা ছেড়ে আসতেছেন। জাস্ট কাম ওভার হিয়ার, meet me, and we are going to actually explore amazing places and we'll enjoy the moment as well. And hopefully that you would get your visa, and inshallah I will try to share with you some other information so that you can actually take those information as suggestions and you can apply in your life and you can survive here in Australia easily. So till then, take care, bye bye, and assalamu alaikum warahmatullahi wabarakatuh.